বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষ। রাজবাড়ীতে বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত কৃষক, চারা না হওয়ায় বিপাকে তারা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। সকালে বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৭টা ১ ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রধান ৩ বাহিনীর একটি চৌকস দল। পরে তিনি উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানো শেষে সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে স্মরণ করে জাতির সূর্য সন্তানদের। শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও রাজধানীর স্কুল কলেজের শিক্ষার্থীরাও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। দর্শক, রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শীত উপেক্ষা করে মানুষজন শ্রদ্ধা জানাতে আসছেন স্মৃতিসৌধে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান। আফিফা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ১৯৭১ সালের এই দিনে কিংবা ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং এদেশীয় বুদ্ধিজীবীদেরকে যেভাবে হত্যা করেছিল তাদের স্মরণে এই রাজধানীর এই রায়ের বাজার বধ্যভূমিতে, যেটাকে মুক্তিযুদ্ধ যে স্মৃতিচরণ বলা হয়, এবং এখানে সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে বিএনপির রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকরাও এসেছেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে শ্রদ্ধা জানিয়েছেন, সম্মান জানিয়েছেন ফুল দিয়ে। এবং এখানে সরকারের উপদেষ্টারাও এসেছেন, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকে আজম তিনি এসেছেন। তার কাছে গণমাধ্যম কর্মীরা প্রশ্ন রেখেছেন যে ১৯৭১ সালে যে ভুয়া মুক্তিযুদ্ধ সহ মুক্তিযুদ্ধের সময় নানা ভূমিকার জন্য কিভাবে রাষ্ট্র সেটি বিবেচনা করবে, তার উনি প্রশ্নের উত্তরে বলেছেন মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে যে ভূমিকা রেখেছিল তাদেরকে দলমত নির্বিশেষে সেই ভূমিকার আলোকেই রাষ্ট্র তাদেরকে বিবেচনা করবেন। এবং বিএনপি নেতারা অভিযোগ করেছেন বিগত ১৫ বছরে মুক্তিযুদ্ধকে একটি দলে কক্ষিগত রেখেছিল, বিশেষ করে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তো সব মিলিয়ে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সম্মান জানাচ্ছেন এবং তারা বলছেন যে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গঠনই তাদের মূলত উদ্দেশ্য। আফিফা।
তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রায়ের বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌহিদুর রহমান। অগ্রহায়ণের শেষ বেলায় শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা পারদ নেমেছে 10-এর ঘরে। রাজধানীতে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ওঠানামা করছে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে উত্তরের জেলার জনজীবন। আজ ভোরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। রাস্তাঘাট দেখা যায় না, কুয়াশা, প্রচন্ড শীতের কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি। বর্তমানে অনেক ঠান্ডা, যারা কর্মজীবী মানুষ তারা ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে পারছে না। বর্তমানে ছিন্নমূল মানুষ যেখানে সেখানে পড়ে আছে, তারা কষ্টে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। এ অঞ্চলের জনজীবন অনেকটাই স্থবির। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে গাইবান্ধার 3 নদীর চরাঞ্চলের অবস্থা কাহিল। কামারজানি, মোল্লারচর, কাপাসিয়া, বেলকা, হরিপুরের চরাঞ্চলবাসী খড়কুটো জ্বালিয়ে করছে শীত নিবারণ। এই শীতের জন্য জিনিস গোসল বন্ধ করা যাচ্ছে না। মনে করেন যে কোনো রকমে কোনো গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে, গলি থেকে গরু বাই করে পারছি না। কি অবস্থায় কাজ করবো ভাই, যে শীতের অবস্থা না, হাত পাও খালি কাঁপতেছে থরথরে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুদিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। রাঙ্গামাটিতে গেল কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। শহরে তীব্রতা না থাকলেও গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা বেশি। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। নিম্ন আয়ের মানুষ যারা, তারা রাস্তা বেরোয় আসতে পারতেছে না, কোনো কাজের সন্ধান পাইতেছে না। জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, খেটে খাওয়া মানুষগুলা কষ্ট পাচ্ছে, তারা ঠিক মতন জনপাটে যেতে পারছে না। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, রাজবাড়ী সদরে মিজানপুরে আছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। জাহাঙ্গীর, শুনতে পাচ্ছেন? শীতে ফসলের কি অবস্থা এবং আমাদেরকে জানান সবশেষ অবস্থা। হ্যাঁ আফিফা, আমি রাজবাড়ী জেলার দাচ্ছি ইউনিয়নের গোপীনাথদিয়া এলাকার মাঠের মধ্যে অবস্থান করছি। আমি এই রাজবাড়ীতে গত 2-3 সপ্তাহ ধরে যে শীতের প্রাদুর্ভাব শুরু হয়েছে, এর মধ্যে গত কয়েকদিন ধরে রাজবাড়ীতে প্রচণ্ড শীত পড়ছে এবং আজকে রোদ্রের খানিকটা রোদ উজ্জ্বল পরিবেশ থাকলেও বাইরে কিন্তু অনেক বাতাস, যে কারণে আসলে শীতটা অনেক বেশি লাগছে। আমি এই এলাকার মাঠগুলোতে আমি ঘুরে দেখেছি এবং বিভিন্ন জায়গায় গিয়েছি। যেটা দেখলাম যে কৃষকরা, যে চাষিরা মাঠে আসছেন, তারা কিন্তু শীতের মধ্যে অনেকটা কেঁপেই আসছেন। বিশেষ করে এখন তো শীতকালীন সবজি পরিচর্যা, পাশাপাশি মাঠে রয়েছে আপনার ধনিয়া, তারপরে গম রয়েছে, আপনার মসুর, এই সব চাষাবাদ হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে কথা বলেছি যে শীতের যে প্রাদুর্ভাব পড়েছে সেই ক্ষেত্রে ওনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনি আমাকে জানিয়েছেন যে আমরা রাজবাড়ীতে ইতিমধ্যেই কম্বল কেনার জন্য উদ্যোগ নিয়েছি এবং সেটা 3.5 থেকে 4 হাজার কম্বল তিনি এটা কিনবেন এবং আগামী সপ্তাহ থেকে এই কম্বলগুলো বিতরণ করা হবে। পাশাপাশি আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন শীতের যে সবজি কিংবা ফসলগুলো রয়েছে, এই ফসলগুলোকে পরিচর্যা করতে এবং মাঠ পর্যায়ে মাঠে যে কাজগুলো করবে চাষিরা, তাদেরকে গরম কাপড় পরে যতটা নিরাপদে থেকে কাজ করা যায়, তারা বলেছেন যে সেইভাবে যেন এই ফসলের আবাদগুলো করা সম্ভব হয়। এবং আমরা বিভিন্ন বাজারে ঘুরে দেখেছি যে এই শীতকালীন সবজিগুলো চলে এসেছে। তারা মনে করছেন যে এই শীতের যে রয়েছে, এই শীতের মধ্যে আমাদের এই এলাকার মানুষগুলো আরও দ্রুত সুবিধা পাবে আর কি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ
দর্শক, রাজবাড়ী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত হয়েছেন রাজবাড়ী 4000 পেঁয়াজ চাষি। তাদের সরবরাহ করা বীজের বেশিরভাগই গজায়নি। বিষয়টি জেনে চাষিদের নতুন করে পেঁয়াজ বীজ দিচ্ছে জেলা প্রশাসন। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে প্রণোদনার বীজ পেয়েছিলেন পেঁয়াজ চাষে সারা দেশে তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ীর 4000 কৃষক। এর মধ্যে মাত্র 275 জন কৃষক ভালো বীজ পাওয়ায় জমিতে চারা গজিয়েছে। তবে চারা না গজানোই চরম বিপাকে 3725 জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে পেঁয়াজ বীজ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে আবাদ পিছিয়ে পড়ায় লোকসানের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় চাষিরা। মনে করেন যে জ্বালাই নাই, তার পরিবর্তে আবার আজকে বিশেষ ছাড়া, তাতে আমাদের আবার খরচা আরো 3000 লাগবে। বীজটা এখন নিয়ে আমরা চারা দেবো না, করবো বুনিয়ে দেবো, এটা ব্যাপার আছে। এখন যা পাইছি আমরা চলার মতন কিছু একটা ব্যবস্থা হয়েছে, ওই সময়তে একেবারে টোটাল বন্ধ ছিল। এরই মধ্যে পেঁয়াজ বীজ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। ফলন যাতে ভালো হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 15 তারিখের মধ্যে যদি বীজ দিয়ে দেয়, এই মাসে 15 দিন, আগামী মাসে 1 মাস, 45 দিন সময় পাবে। সেই ক্ষেত্রে 30 থেকে চারা যদি বপন শুরু করে 35-40 দিনে চারা বপন করলেও মাঠ পর্যায়ে এই চারা যাবে এবং চারা কৃষক সঠিকভাবে পেঁয়াজ আবাদ করতে পারবে ইনশাল্লাহ। পেঁয়াজ বীজ যদি আজকেই বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা পুষিয়ে উঠতে পারবে এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি, আমরা সহায়তা করব। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানায় কৃষি বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরপর জানিয়েছি সংবাদ বিরতির পর্যায়ে থাকবেন। তরুণ তরুণীদের পদচারণায় মুখর রাজশাহীর হাইটেক পার্ক, কর্মসংস্থান বাড়ার আশা। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। আবারও তরুণ তরুণীদের পদচারণা মুখর হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। প্রায় 14,000 কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি এই পার্কে এখন কাজ করছেন প্রায় 400 জন। দেশি বিদেশি বিনিয়োগকারী আকৃষ্টের পাশাপাশি জ্ঞানভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় পার্কটি বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও হাসান আল মবিনের ছবিতে ডেস্ক রিপোর্ট। কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন, কেউ কাজ করছেন ফাইলপত্র নিয়ে, আবার বিশ্বের নামি দামি সাইট রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত অনেকেই। এভাবে নতুন করে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। পার্কের কাজ শেষ হয়েছে এবছরের জুন মাসে। এর দুটি অংশ, একটি আইটি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন বিল্ডিং, অপরটি সিলিকন টাওয়ার। এখানে 17টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে জুলাই মাস থেকে। এই পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় 400 জনের। আমরা যত কাজ করব এটাই আমাদের ক্যারিয়ার গ্রোথ। একটা কাজের এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়, যেটা গভর্নমেন্ট থেকে করা হয়। গত 5 আগস্টে পার্কে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট কোনো কিছু কিন্তু ছিল না, সবগুলো কিন্তু আমাদের লুটপাট হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা এখনো চলমান। লুটপাটের ঘটনায় হাইটেক পার্কের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 32 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে বলে জানালেন পার্কের উপপরিচালক। ওনাদের কাছ থেকে একটা আবেদন নিয়ে প্রত্যেকের কাছ থেকে সেই আবেদনপত্রটা আমরা আইসিটি মিনিস্ট্রিতে অগ্রহণ করেছি, যেন তারা ফাইন্যান্স ডিভিশনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমাদের এই বিনিয়োগকারীদেরকে এই ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 1000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে আমরা চেষ্টা করব 1000-এর টার্গেট। অলরেডি যে সকল কোম্পানিগুলোকে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম, যারা কাজ শুরু করছে না তাদেরকে বাতিল করছে, আবার নতুন কোম্পানির আমরা দিচ্ছি। রাজশাহী নবীনগরের পদ্মাপাড়ে 31 একর জমির উপর 335 কোটি 51 লাখ টাকায় তৈরি করা হয়েছে হাইটেক পার্ক। কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পার্ক, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, স্মৃতিসৌধে মানুষের ঢল। দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় দুর্ভোগে ছিন্নমূল মানুষ।
রাজবাড়ীতে বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত কৃষক, চারা না হওয়ায় বিপাকে তারা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekusha-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/ekusha24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushatv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।